নমস্কার বন্ধুরা, গল্পের দ্বীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের প্রস্তাবনা লেখক অদৃশ বর্ধনের লেখা মায়াবী মোটিভ। লেখক অদৃশ বর্ধন জন্মগ্রহণ করেছিলেন 1932 সালের কলকাতায়। একটি শিক্ষক পরিবারে জন্ম হলেও একাধারে লিখেছেন কল্পবিজ্ঞান, অলৌকিক কাহিনী এবং অনুবাদ করেছেন শার্লক হোমস। এছাড়াও এডগার এলেন পোর বিখ্যাত রচনাগুলির অনুবাদও তার হাত ধরে হয়েছে। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আমার মা সব জানের প্রথম দ্বিতীয় খণ্ড খুব বিখ্যাত। তো চলুন আমরা শুনি তার একটি উল্লেখযোগ্য সৃষ্টি মায়াবী মোটিভ। রহস্য নেই বলে এই গল্পটিকে রহস্য গল্প বলবো না, নতুন করে কোনো রহস্যও সৃষ্টি করব না। এটি শুধু একটা গোয়েন্দা কাহিনী, সরকারি গোয়েন্দা। এই পুরোদস্তুর কলকাতারই। বিশ্ববন্ধু ব্যানার্জি, মুচিপাড়া থানার ওসি, ভদ্রলোক মাঝবয়সী, সুগঠিত দেহ, রোগাও নন মোটাও নন, দোহারা চেহারা বলা যেতে পারে। কানের পাশে এবং মাথার পেছনে চুলে সাদা রং ধরেছে সদ্য, মুখটি ভারী। কথা মন দিয়ে শোনেন, নীরবে দ্রুত সিদ্ধান্ত নেন, সাধ্যমতো উপকার করার চেষ্টা করেন। এহেন সমাজ হিতৈষী আদর্শ দারোগার প্রয়োজন প্রতিটি থানায়। আমি আসলে গিয়েছিলাম একটা রেফারেন্স নিয়ে, আমার ভাইপোর উপকারের আশায়। কিন্তু পরিচয় দেওয়ার পরে দেখলাম রেফারেন্সের প্রয়োজন হয়তো ছিল না। উনি আমাকে পূর্ব থেকেই চেনেন। বললেন, আরে আপনি তো গল্প লেখেন। কোলের ওপরে রাখা দুহাত জড়ো করে মৃদু হেসে বললাম, লিখি, আপনাদের নিয়েই লিখি। কিন্তু জানেন কি মৃগাঙ্ক বাবু, মাঝে মাঝে দু একটা বাংলা গল্প পড়ে দেখেছি। আপনারা ছেলে ভোলানো গল্প লেখেন সব। যেমন অমুক ডিটেকটিভ অমন জায়গা থেকে একটা জিনিস কুড়িয়ে পেয়ে ঝট করে পকেটে রেখে দিল, সেটাই নাকি একটি বড় প্রমাণ। কিন্তু সেটা সেখানেই পাওয়া গেছে, তার কি প্রমাণ আছে? আপনাদের শখের গোয়েন্দা তা নিয়ে একবারও মাথা ঘামায় না। মানছি, বাংলা সাহিত্যের এই দুর্গতি এই কারণেই। আমরা কিছু না জেনেই লিখে ফেলি। মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়ি না, ইন্ডিয়ান পিনাল কোডের পাতাও উল্টাই না, আর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তার দরজা মারাই না, অথচ লিখে ফেলি। বিশ্ববন্ধু আবার বললেন, বিলেতে আমেরিকা এসব গল্প খাপ খায়, কিন্তু আমাদের এখানকার টেকনিক আলাদা, সমাজ আলাদা, আমরা নিজেরাও আলাদা। হ্যাঁ, সেই জন্যই আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে না মিশে গোয়েন্দা গল্প লেখা উচিত নয়। শুধু কাহিনীর জন্য নয়, আপনাদের না জেনে, আপনাদের স্বভাব চরিত্র না বুঝে, আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে ওয়াকিবহাল না হয়ে গল্প লেখা হয়। তা সেটা বিশ্বাসযোগ্য হতে পারে কি? কিছুতেই না। তাছাড়া সরকারি এই গোয়েন্দা মাত্রই মূর্খ, আর শখের গোয়েন্দারা অলৌকিক ক্ষমতার অধিকারী। এই ট্র্যাডিশনটা ভাঙবার জন্যে, আপনাদের গৌরবময় দিকটা তুলে ধরার উদ্দেশ্যে সম্প্রতি দু একটা লেখার চেষ্টা করছি। ইন্ডিয়ান পুলিশ জার্নাল, ওয়ার্ল্ড ডিটেকটিভ এজেন্সির মান্থলি বুলেটিন আর স্পেশাল ব্রাঞ্চের একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করছে। বিশ্ববন্ধুবাবু টেবিলের ওপরে দু হাত রেখে ঘাড় কাত করে এক মনে শুনছিলেন। আমি থামতেই বললেন, আপনাকেও একটা স্টোরি বলে আমি হেল্প করতে পারি। জাল চেকের কেস আমি তদন্ত করেছিলাম, সঙ্গে স্বপন ছিল, স্বপন চৌধুরী, এখন ACDD-1। ডিটেকটিভ ডিপার্টমেন্টে যে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন, স্বপন চৌধুরী তাদের একজন। শুনে আগ্রহান্বিত হলাম। মুখে আর কিছু বললাম না, শুধু ঘাড় বেঁকিয়ে চোখ কুঁচকে তাকালাম। বিশ্ববন্ধুবাবু বৈঠকি সুরে বললেন, স্বপন তখন আমার মতে সাব ইন্সপেক্টর। দুজনেই আছি ডিটেকটিভ ডিপার্টমেন্টে। এমন সময় লন্ডন ব্যাংকে 24,000 টাকার একটা চেক ভাঙানো হলো। বেয়ারার চেক, সইটা জাল। জালিয়াতি টাকা নিয়ে চলে যাওয়ার 7 দিন পরে জানা গেল সইটা জাল ছিল। আমি বললাম,
লন্ডন ব্যাংক? বলেন কি, এত বড় ব্যাংকেও জালসই ধরা পড়ে নাকি? কোন ব্রাঞ্চ, চৌরঙ্গি রোড? না না, নেতাজি সুভাষ রোড। সইটা যে জাল ব্যাংকের কেউ ধরতেই পারেনি। যার নামে অ্যাকাউন্ট তিনি একজন টিম্বার মার্চেন্ট। পান্ডুয়া থেকে ওয়াগানে কাঠ এনে কলকাতায় কাঠের দোকানে চালান দেন। দিন সাতেক পরে অ্যাক্সিডেন্টালি তিনি ব্যাংকের স্টেটমেন্ট দেখতে গিয়ে দেখেন 24,000 টাকা নগদ তোলা হয়েছে। অথচ উনি জানতেন এরকম কোনো টাকা তোলা হয়নি। চেক নাম্বার মিলিয়ে চেক বইয়ের কাউন্টার পার্ট দেখতে গিয়ে দেখলেন কাউন্টার পার্টটাই নেই, আর তার পরের পার্টটিও নেই। মোট দুটি চেক ছিঁড়ে নেওয়া হয়েছে চেক বই থেকে। একদম ভেতর থেকে? হ্যাঁ, এইভাবে চেক বার করে নিলে কার পক্ষে সম্ভব খুঁজে বের করা? টিম্বার মার্চেন্ট ভদ্রলোক জীবনেও ধরতে পারতেন না যদি 24,000 টাকা খোয়া না যেত। যাক, যথাসময়ে আমরা হাজির হলাম। জানেন তো, তদন্তের শুরুতে সবাইকে সন্দেহ করতে হয়। কাউকে সাধু পুরুষ বলে মনে করে ছেড়ে দেওয়া যায় না। প্রাথমিক তদন্তে আমরা জেরা কনসেন্ট্রেট করলাম সেই সব লোকেদের উপরে যারা টিম্বার মার্চেন্টের চেক সরানোর সুযোগ পেয়েছে। এরকম লোক পেলাম একজনকেই, টিম্বার মার্চেন্টের তিনি পিএ। বয়স খুব একটা নয়, বছর 35-36 হবে। সুশ্রী শ্যামবর্ণ, চোখে চৌকো ফ্রেমের বাহারি চশমা, খুব চটপটে, মিষ্টিভাষী, মিশুকে এবং অতিশয় কাজের লোক। ইকোনমিক্সে এমএ করেছেন। টিম্বার মার্চেন্ট ভদ্রলোকের নাম কুঞ্জবিহারী গড়াই। লেখাপড়া বলা বাহুল্য কমই করেছেন, কিন্তু টাকা করেছেন প্রচুর। জঙ্গলের ইজারা নিয়ে বসে বসে টাকা রোজগার, তো টাকার উপর মায়া মমতা একটু কমই আছে। চেক বইটা যে সযত্নে লুকিয়ে রাখতে হয় সে খেয়াল ছিল না। রেখে দিতেন নিজের সেক্রেটারির টেবিলের বাঁদিকের ড্রয়ারে। কোশমিনকালেও ড্রয়ারে তালা দিতেন না। 20 বছরের কাঠের কারবারে কখনো 20টা পয়সাও খোয়া যায়নি ড্রয়ার থেকে। চেক হারাবার প্রশ্নই ওঠে না। পিএ ছোকরার নাম প্রদ্যোৎ পাল। অল্প শিক্ষিত মালিকের প্রায় সব কাজই সে একাই করত। চেক লেখা, হিসাব রাখা, সব। চেক কে নিতে পারে এই হাইপোথিসিস ধরে এগোতে গিয়ে পেলাম প্রদ্যোৎ পালকে। হাইপোথিসিস মানে কিছু একটা অনুমান করে তদন্ত শুরু করা, নিশ্চয়ই তা জানেন। প্রদ্যোৎ ছোকরাকে যত জিজ্ঞাসা করি চেক দুটি সে নিল কখন, ততই সে নাকে কেঁদে বলতে লাগলো, আমি সাতেও নেই, পাঁচেও নেই। কেন স্যার আমাকে কষ্ট দিচ্ছেন? সোজা আঙুলে ঘি উঠবে না দেখে 3rd ডিগ্রি প্রয়োগ করলাম। আমি সকৌতুকে বললাম, আরে, 3rd ডিগ্রি? জানেন তো, এটাও একটা সায়েন্স। ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলে সুফল ফলবেই। 3rd ডিগ্রি যে কচুয়া ধোলাই, সুধী পাঠককে নিশ্চয় আর ব্যাখ্যা করতে হবে না নতুন করে। বিশ্ববন্ধু গম্ভীর মুখে বললেন, 3rd ডিগ্রি সায়েন্স নয়, তবে যে যাই বলুক না কেন 3rd ডিগ্রি পৃথিবীর সব দেশেই আছে। সোজা আঙুলে ঘি না উঠলে 3rd ডিগ্রি দাওয়ায় সব মেয়াই কথা ছাড়ে। ইট ইজ অ্যান আর্ট। আমি 3rd ডিগ্রির সপক্ষে লেগে রইলাম নাছোড়বান্দার মতো। আসলে আমি মনে মনে বিশ্বাস করি, মারের মতো ওষুধ আর নেই। শক্তেরও ভক্তেরও প্রত্যেকের ক্ষেত্রেই এক। বিশ্ববন্ধু বললেন, 3rd ডিগ্রি অনেক রকমের হয়। ধরুন, চোখের ওপর স্পটলাইট ফেলে জেরা করা। ঘর অন্ধকার করে প্রদ্যোৎ পালকে গোল হয়ে ঘিরে বসে এইভাবে প্রশ্নের পর প্রশ্ন করে গেলাম, কিন্তু পেট থেকে একটা কথাও বের করতে পারলাম না। মাথার উপরে টপ টপ করে জলের ফোঁটা ফেললাম এক নাগাড়ে, তবুও মনোবল শিথিল হলো না। শেষকালে টেবিলের ওপরে হাত উপর করে রাখতে বললাম, আঙুলের নখের ডগায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিলাম। কোনো মানুষ 3 সেকেন্ডের বেশি আজ পর্যন্ত সহ্য করতে দেখিনি। এক ছোকরা এক মেয়েকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছিল। বিস্তর আরাম ধোলাই দেওয়ার পরে যখন ঠিকানাটা কিছুতেই বার করতে পারছি না, তখন নখের ডগায় সিগারেট ধরলাম। 2 সেকেন্ডের মাথায় সে বলল, বলছি স্যার, বলছি। কিন্তু প্রদ্যোৎ পালকে এই ট্রিটমেন্টে নোয়াতে পারলাম না। তখন সন্দেহ হলো, ছোকরা হয় সত্যি নির্দোষ, নয় রাম দুধে। ছেড়ে দিলাম প্রদ্যোৎ পালকে। ব্যাংকে জানিয়ে দেওয়া হলো আর একটা চেক ভাঙাতে আসামি আসতে পারে। চেকের নাম্বার মুখস্থ করে রাখলো কাউন্টারের কর্মচারীরা। মাস কয়েক কেউ এলো না। আমরাও হাল ছেড়ে দিলাম।
এই রকম কত কেসই তো শেষ পর্যন্ত আনসলভ থেকে যায়। এই কেসের সুরা হোক হয়তো হবে না, কোনো ক্লুই তো নেই, ধরবো কাকে? সুতরাং আমি আর স্বপন কেসের কথা ভুলে গেলাম। টিম্বার মার্চেন্ট কুঞ্জবিহারী বাবুও টাকার সব ভুলে গেলেন। প্রদ্যোৎ পালও আমাদের আতঙ্ক কাটিয়ে উঠল। ঠিক এই সময় এনএস বসু রোডের লন্ডন ব্যাংকে আবার এসে পৌঁছালো 36,000 টাকার একটা বেয়ারার চেক। এত মাস পরে কাউন্টারে ক্লার্কদের মনে রাখার কথা নয় চেকের নাম্বারটা। রোজ এমন কত চেক আসে, কিন্তু দৈবক্রমে যার হাতে চেকটা ভাঙাবার জন্য এগিয়ে দেওয়া হলো, সেই ভদ্রলোক হঠাৎ কিভাবে জানি তার নাম্বারটা মনে পড়ে গেল। কিন্তু চমকে উঠলেন না, ভাবান্তর দেখালেন না। স্বাভাবিকভাবেই যেন সবাইকে বলেন ঠিক সেরকম ভাবেই বললেন, আপনার সই? চেক যিনি এনেছিলেন তিনি রীতিমতো সুদর্শন পুরুষ। বছর 45 বয়স, গায়ে টেরিলিনের দামি স্যুট, পায়ে বাটা কোম্পানির সবচেয়ে দামি জুতো, হাতে হীরের আংটি, মুখে পাইপ। পাক্কা সাহেব বললেই চলে। প্রশ্ন শুনে নীরবে ঘাড় হেলিয়ে জানালেন, হ্যাঁ। পেছনে একটা সই করুন, খুব সহজভাবে বললেন কাউন্টারের ভদ্রলোক। সবাইকেই বলে থাকেন, কিন্তু একে বলার পর যেই দেখলেন কলম বার করে ঘাড় হেট করে সই করছেন দেশি সাহেবটি, অমনি চোখের ইঙ্গিতে দূরের দারোয়ানকে জানালেন গেট বন্ধ করতে। কিন্তু জানেন তো, যে জ্ঞানপাপী তার চোখ সব দিকেই থাকে। কাউন্টার থেকে চোখের নির্দেশ কোন দিকে গেল, চোখের কোণ দিয়ে তা দেখেই দেশি সাহেব সই না করে দৌড়ে দরজার দিকে পালালেন। কিন্তু এখানেই লন্ডন ব্যাংকের চরম এফিসিয়েন্সির পরিচয় পাওয়া গেল। মাস কয়েক আগে জাল সই যারা ধরতে পারেনি, তারাই চোখের পলকে দেখিয়ে দিল জালিয়াতিকে কিভাবে ধরতে হয়। মুহূর্তের মধ্যে বেজে উঠল অ্যালার্ম বেল। একসঙ্গে বন্দি হয়ে গেল সব কটা দরজা। ধরা পড়লেন দেশি সাহেব। কিন্তু চেকটা তখন তার হাতে নেই, গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। আমরা খবর পেয়ে দৌড়ে গেলাম। গিয়ে তার তম্বি দেখে অবাক হয়ে গেলাম, পরিচয় শুনে আরো অবাক হলাম। ভদ্রলোক নাকি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কন্ট্রোলার অফ ওয়াগানস, হেডকোয়ার্টার পান্ডুয়াতে। পরিচয়পত্র পকেটেই ছিল। নাম হীরক বরণ মুখার্জি। সত্যি কথা বলতে কি আমাদের প- সত্যি কথা বলতে কি আমাদের পর্যন্ত সন্দেহ হলো, এই কাকে ধরতে কাকে ধরে বসেছে ব্যাংকের দারোয়ান। হীরক বরণ হম্বিতম্বি করে বললেন, হোয়াট ননসেন্স! কে না কে চেক জাল করেছে তা আমি কি করে জানবো? আমাকে আটকাচ্ছেন কেন? কুণ্ঠিত গলায় স্বপন বললেন, খুব অন্যায় হয়েছে, কিন্তু আপনি কেন আজ ব্যাংকে এসেছিলেন? আর যাই হোক, চেক ভাঙাতে আসিনি, তবে? বন্ধুর সঙ্গে দেখা করতে। এই ব্যাংকে কাজ করেন তিনি? হ্যাঁ, বিল ডিপার্টমেন্টে। তার নাম কি? জানতাম জিজ্ঞাসা করবেন। তার নাম হলো দোয়েল দত্ত। তৎক্ষণাৎ খবর গেল বিল ডিপার্টমেন্টে। সত্যি দোয়েল দত্ত নামে ভদ্রলোক কাজ করেন, কেরানির কাজ। তলব পেয়ে এলেন আমাদের সামনে। মাথায় প্রায় সবটুকু টাক দখল করেছে, বয়স সেই জন্যই বেশি মনে হচ্ছে। গায়ের রং ফর্সা, পুরু ঠোঁট, হালকা ভুঁড়ি আছে, নিশ্চিন্ত এবং তৃপ্ত মুখচ্ছবি। এই মুহূর্তে তিনি ঈষৎ উদ্বিগ্ন পুলিশের সামনে আসায়। চেক জালিয়াতি ধরা পড়েছে, ব্যাংকের সবাই জেনে গিয়েছে, ইনিও জেনেছেন। ঘরে ঢুকেই স্বভাবতই কৌতূহল চরিতার্থ করার জন্য চাইলেন হীরকবরণ মুখার্জির দিকে। ক্ষণেক পিটপিট করে চেয়ে যেন ঘন কুয়াশার মুখ দিয়ে অনেক দিন আগেকার চেনা মুখ আবিষ্কার করলেন। অবাক কণ্ঠে বললেন, আরে, হীরক না? কন্ট্রোলার অফ ওয়াগনস তাচ্ছিল্যের সঙ্গে আমাদের দিকে চাইলেন। দোয়েল দত্তের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজনই বোধ করলেন না। আমি বললাম দোয়েল দত্তকে, বসুন মশাই। হীরক বরণ আর আমাদের দিকে পর্যায়ক্রমে চেয়ে দোয়েল দত্ত বসে পড়লেন। ভদ্রলোক শান্তিপ্রিয়, তাই অস্বস্তিতে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আচ্ছা, একে চেনেন দেখছি, কি সূত্রে চেনেন? আমি প্রশ্ন করলাম। আমরা ক্লাস ফ্রেন্ডস।
আরামবাগে একসাথে পড়তাম, একই ক্লাসে। স্কুল ফ্রেন্ড? আজ্ঞে হ্যাঁ। কত বছর আগে? তা প্রায় 20 বছর তো হবেই। আপনি এখন কোথায় থাকেন? আমি বেলাঘাটায় থাকি। আর উনি কোথায় থাকেন? তা তো জানি না। হীরক বরণ মুখার্জি কথা বলতে গেলেন। হাতের ইঙ্গিতে আমি নিরস্ত করলাম। কেন জানেন না? আপনার বন্ধু তো, 20 বছরের বন্ধু। দেখুন, 20 বছর আগে এক ক্লাসে পড়েছি বলেই 20 বছর পরে কে কোথায় থাকে জেনে রাখতে হবে তার মুখ কোনো মানে আছে কি? দোয়েল দত্ত নিজেকে কোণঠাসা মনে করে কাটা কাটা গলায় বললেন। আমি সুর নরম করে বললাম, তা তো ঠিক, কিন্তু আমার প্রশ্নের উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে বন্ধুত্বটা কোন পর্যায়ের তা আবিষ্কার করা। কথাটা শুনেই চাবুক খাওয়ার মতো চমকে উঠলেন দোয়েল দত্ত। চোখের তারা দুটো বড় হয়ে উঠল। তাহলে আপনি কি বলতে চাইছেন জাল চেকের ব্যাপারে আমারও হাত আছে? আমি কিছু বলতে চাইছি না। দোয়েল দত্ত ঈষৎ তীব্র কণ্ঠে বললেন, জানেন, 20 বছরের মধ্যে হীরক আমার কাছে এসেছে বড় জোর 2বার। খবরটা আগ্রহের সঞ্চার করলো আমাদের মনে। দুবার? মাত্র দুবার? আজ্ঞে হ্যাঁ। দোয়েল দত্তের স্নায়ু মোটেই শক্ত নয়। রেগে ওঠে তা বুঝলাম। যখন ওর চাকরি ছিল না, আমার চাকরি হয়েছিল এইখানেই, তখন একবার। আর যখন হীরক বড় চাকরি পেল রেলে, তখন আর একবার। হীরক বরণ মুখার্জি এতক্ষণ কথা বলার সুযোগ না পেয়ে অস্থির হয়ে উঠেছিলেন। এবার হাত তুলে যেই বলতে গেলেন, আমি বললাম, আপনি এখন কথা বলবেন না, শুনতে দিন। দোয়েল বাবু, শেষবার হীরক বাবু যখন এসেছিলেন সেটা কত বছর আগে? মনে মনে হিসাব করে নিয়ে দোয়েল দত্ত বললেন, প্রায় 17-18 বছর আগে। আশ্চর্য, এত বছর পরে দেখেও চিনতে পারলেন? চিনতে একটু অসুবিধা হয়েছিল ঠিকই, কেননা হীরক কখনো স্যুট টাই পরতো না। এখন পড়েন, বড় চাকরি করেন, খুবই বড়। শেষের দুটো শব্দ যে অহেতুক মোচড় দিইনি, হীরকবাবুর মুখে তার প্রতিক্রিয়া দেখেই বুঝেছিলাম। উষ্ণকণ্ঠে বললেন হীরক মুখার্জি, আজ্ঞে হ্যাঁ, খুবই বড়। আপনার চাকরি চাইতেও বড়। ট্রাঙ্কলে চাইলেই জানতে পারেন। জানবো যথাসময়ে। আপাতত শুধু বলুন, যে বন্ধুর সঙ্গে 18 বছর যোগাযোগ রাখেননি, আজ কেন তার সঙ্গে দেখা করতে এলেন? এমনি এসেছি, কোনো কাজ নিয়ে না। কাজ নিয়ে কেউ আড্ডা মারতে আসে না। আপনার মতো বড় অফিসার অফিস টাইমে একজন কেরানি বন্ধুর সঙ্গে 18 বছর পরে আড্ডা মারতে এসেছে, এটা আশ্চর্য নয় কি? দোয়েলবাবু, আপনাকে কেরানি বললাম বলে কিছু মনে করবেন না কিন্তু। কিন্তু আপনারও কি খটকা লাগছে না? পদমর্যাদায় স্ফীত যে বন্ধু 18 বছর আপনার ছায়া মারায়নি, মর্যাদার হানি ঘটবে বলে, আজ সে হঠাৎ আড্ডা মারতে এলো কেন? দোয়েল দত্ত চতুর ব্যক্তি, বুঝলেন জল কোন দিকে গড়াচ্ছে। তিনি সন্দেহমুক্ত। কিন্তু হীরক বরণ জড়াতে চাইছেন তাকে। কঠিন ঈষৎ কণ্ঠে বললেন, হ্যাঁ, লেগেছে বই কি। গতবার যদি ধরা পড়তেন একই সফাই গাইতেন হীরকবাবু, তাই না? অ্যালিবাই রেডি করেই এসেছিলেন। গতবার ধরা পড়তাম মানে? হোয়াট দ্য হেল ডু ইউ মিন? আই মিন, ইউ আর এ পাক্কা ক্রিমিনাল। মিস্টার হীরক বরণ মুখার্জি, চিবিয়ে চিবিয়ে বললাম। 24,000 টাকার চেক সই জাল করে ভাঙিয়ে নিয়ে যাওয়ার মতো বুকের পাটা যার তার থাকে না। মুখ লাল হয়ে গেল কন্ট্রোলার অফ ওয়াগানসের। স্পিক প্রপারলি। আপনার মতো পেটি পুলিশ অফিসারের তক্তা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি আমি। বিনীত কণ্ঠে বললাম, আচ্ছা, জানা থাকলো। আপনিও জানুন, এই মুহূর্ত থেকে আপনি আন্ডার অ্যারেস্ট। রেডিওগ্রাম পাঠাচ্ছি পান্ডুয়াতে, জবাব এলে তারপর দেখা যাবে। রেডিওগ্রামের জবাব আসতে যে 7-8 দিন দেরি হবে ভাবিনি, বসেও থাকিনি। সমানে জেরা করে গেছি কন্ট্রোলার অফ ওয়াগনসকে। প্রথম দিনের কথাই বলা যাক।
এক রাত পুলিশ হেফাজতে থেকে মুখটা একটু শুকিয়ে গেলেও মেজাজটা একটু গরম হয়েছে দেখলাম হীরকবরণ মুখার্জির। তেল শুকায় সব মেয়ারই লক আপে রাত্রিবাস করলে। 5 রকম থার্ড ক্লাস ক্রিমিনাল, প্রজাদের গন্ধ, উদ্বেগ ভদ্র সন্তানেরা সইতে পারে না। কিন্তু হীরকবরণ মুখার্জির ধাত খুব কড়া, খুব বেশি টস্কার নেই। টেবিলের সামনে থেকে ইচ্ছা করে সব চেয়ার সরিয়ে নিয়েছিলাম। দাঁড়িয়ে রইলেন হীরকবরণ। তীব্র চোখে পর্যায়ক্রমে চাইতে লাগলেন আমার আর স্বপনের দিকে। আমরাও টেবিলের উপরে আঙুল দিয়ে টক টক করে নিরীক্ষণ করতে লাগলাম তার মুখচ্ছবি। দেখলাম হীরকবরণের চোখে একটা চাপা তীক্ষ্ণতা আছে, না রাখলে তা প্রকাশ পায় না। এ জাতীয় তীক্ষ্ণতা বাজ পাখির চোখের দিকে চাইলে দেখা যায়। বললাম, ভালো আছেন? ডেকেছেন কেন? রেগে আছেন মনে হচ্ছে। সমুদ্র দেখেছেন? কি কথার কি জবাব? সাবধানে বললাম, দেখেছি। আপনি? আমি নিজে সমুদ্র, এমনিতে শান্ত, ঝড় উঠলে ভয়ঙ্কর। আমার রাগের নমুনা যথাসময়ে টের পাবেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমার কলেজের ফ্রেন্ড, খেয়াল রাখবেন। রাখলাম। এখন যা জিজ্ঞাস করব তার জবাব দিন। আপনার অফিস পান্ডুয়াতে, তাই না? কলকাতায় এসেছিলেন কেন? বলবো না। না, বললে আপনারই ভালো হতো। সেটা আমি বুঝবো। আমার প্রেস্টিজ আমার কাছে। ও, প্রেস্টিজ যাবার ভয়ে বলবেন না কার কাছে এসেছিলেন, না? হীরকবরণ জবাব দিলেন না। স্বপন বলল, কোথায় উঠেছিলেন? বলবো না। স্বপন খুব কম কথা বলে। এই জবাবের পরে একটাও কথা বলল না। দাঁড়িয়ে উঠে আমাকে বলল, চলো বিশুদা, হোটেলগুলোয় ঘুরে আসি। হীরকবরণ সামান্য ভুরু কচকালেন। আমি বললাম, চলুন, আপনার ফটো নেওয়া যাক। পুলিশ ফটোগ্রাফার তৎক্ষণাৎ হীরকবরণের ছবি তুলে খান কয়েক এনলার্জমেন্ট নিয়ে গেল গোল টেবিলে। জিপ নিয়ে আমি আর স্বপন বেরিয়ে পড়লাম। কলকাতা আর হাওড়ার সবকটা প্রথম আর দ্বিতীয় শ্রেণীর হোটেলে গিয়ে ছবি দেখালাম। রুদ্দিমার্কা হোটেলগুলো বাদ দিলাম, কেননা হীরকবরণ মুখার্জির মতো জালিয়াত লোক এইসব হোটেলে যাবে না। অনেক খুঁজবার পর হাওড়ার একটা হোটেলে ফটো দেখেই চিনে ফেললেন ম্যানেজার। হোটেল রেজিস্টার খুলে দেখলাম হীরকবরণ সেখানে নাম লিখেছেন প্রভাস জীবন হালদার। ম্যানেজার অবশ্য হলপ করে বললেন ছবিটা প্রভাস জীবনেরই। আরও বললেন, মাস কয়েক আগে ভদ্রলোক এই হোটেলেই উঠেছিলেন, দিন কয়েক ছিলেন। হোটেল বাস সাঙ্গ করে চলে যাওয়ার সময় সব হোটেল রেজিস্টারে লিখতে হয় কোথায় যাওয়া হচ্ছে। প্রভাস জীবন সেই ঘরে লিখেছেন বেলঘড়িয়া। ফটোর পেছনে হোটেল ম্যানেজারকে দিয়ে লিখে নিলাম, এর নাম প্রভাস জীবন হালদার, অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত এই হোটেলে ছিলেন। যাওয়ার সময় বেলঘড়িয়ায় যাচ্ছি লিখে গেছিলেন। হোটেলের সিল দিয়ে সই করে নিলাম ম্যানেজারের কাছ থেকে। অফিসে এলে হীরকবরণকে দেখালাম লেখাটা। যেন অদৃশ্য হাতে একটা চড় খেলেন ভদ্রলোক। মুখটা তার লাল হয়ে গেল। ভালো খেয়ে দিয়ে এমনিতেই লাল লাল চেহারা, তার উপর মিথ্যা ধরা পড়ার লাঞ্ছনা। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ছেড়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমারই ছবি, আমারই ছদ্মনাম। কি হয়েছে তাতে? ছদ্মনাম নিলেন কেন? আমার খুশি। ভারতীয় সংবিধানে নতুন নাম নেওয়ার বিরুদ্ধে কোনো বিধান আছে কি? আমার জানা নেই, শুধু এইটুকু জানি, চোর বাটপাররা নাম ভাড়ায়, সাধু সত্যবানরা ভরায় না। বেলঘড়িয়ায় গিয়েছিলেন কার কাছে? যাইনি, একটা কিছু লিখতে হয় তাই লিখেছিলাম। চোখ পাকিয়ে চেয়ে রইলাম। হীরকবরণ ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দুলিয়ে চেয়ে রইলেন। কম কথার মানুষ স্বপন ততক্ষণে ফের আঙুল দিয়ে টেবিলের টরেটক্কা বাজিয়ে চলেছে।
যেন সংকেতে বলতে চাইছে, বিশুদা, এ বড় শক্ত ঠাই, এ ভাঙবে তবু মচকাবে না। যে কোর, জাল সইটাও ওর, আগের টাকাটাও এই নিয়েছে, কিন্তু প্রমাণ নেই, এভিডেন্স নেই, কোনো ক্লুও নেই। রেডিওগ্রামের জবাব আসার পরে যখন শুনবে হ্যাঁ ইনি দুর্দণ্ড প্রতাপ কন্ট্রোলার অফ ওয়াগনস, তখন মানে মানে ছেড়ে দেওয়া ছাড়া পথ পাবো না। বিশুদা, এ বড় শক্ত ঠাই। হীরক বরণের চোখের চাপা তীক্ষ্ণতায় সেই আত্মভরসাই দেখলাম। ওকে ভাঙতে পারবে না, ছুঁতে পারবে না, ছেড়ে দেওয়ার পথ ছাড়া আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। সত্যি বড় শক্ত ঠাই। হালে পানি না পেলে শেষ পর্যন্ত থার্ড ডিগ্রি শরণাপন্ন হতে হবে। স্বীকার করছি কাজটার মধ্যে খুব বীরত্ব নেই, কিন্তু রেজাল্ট নিয়ে আমাদের দরকার। একটা লোক কুকর্ম করেছে বুঝতে পারছি, হাতে নাতে ধরেও ফেলেছি, অথচ সাজা দেওয়া যাবে না। প্রমাণের অভাবে হাসতে হাসতে হারিয়ে যাবে জন অরণ্যের মধ্যে, আরো কতজনের সর্বনাশ করবে, ভাবা যায় না এ কথা। এই জন্যেই জানবেন থার্ড ডিগ্রির হেল্প নিতে হয়। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যে, অপরাধীকে অপরাধ কবুল করানোর জন্যে অশাস্ত্রীয় যদি কিছু করি, তো জানবেন সেটা মহৎ উদ্দেশ্যই করা, নিজের কোনো স্বার্থ নেই এতে। কিন্তু হীরক বরণ সব কটা পরীক্ষায় পাশ করে গেলেন, মানে কোনো রকমেই তাকে কবুল করানো গেল না। 7 দিন হয়ে গেছে, রেডিওগ্রামের জবাব তখনও আসেনি। আমরা বেদম হয়ে পড়েছি। রাত হয়েছে। আমার চেয়ারের বাঁ ধারে মেঝের উপর উপুড় হয়ে বসে আছেন হীরক বরণ। এক কথায় তখন তার জর্জরিত অবস্থা বললেই চলে। চুপসে গেছেন, মুখের সেই চেকনায় আর নেই, চোখের চাপা তীক্ষ্ণতা আর নেই। আমার চেয়ারের ডান দিকে বসেছিল স্বপন। বলল, বিশুদা, তাহলে লক আপ পাস লিখে একে সেন্ট্রাল লক আপে পাঠানো যাক। তাই করো বুঝলে, আমি বললাম। স্বপন কিন্তু লক আপ পাস না লিখে টেলিফোন রিসিভার তুলে নিল। শুনলাম অপারেটরকে বলছে, মিসিং স্কোয়াডে দিন। শুনলাম বটে, কিন্তু মিসিং স্কোয়াডে কেন চাইছে তা ভাবলাম না, জিজ্ঞাসাও কিছু করলাম না। হাতের কেসের সঙ্গে মিসিং স্কোয়াডের যে কোন সম্বন্ধ হতে পারে তা কল্পনায়ও আনতে পারিনি। আমি কেন, নাটের গুরু স্বয়ং হীরক বরণও তিল মাত্র সন্দেহ করেনি, আজও করতে পারেনি। কম কথার মানুষ স্বপন ভবিষ্যতের ACDD1 স্বপন চৌধুরী কোন লাইনে যাচ্ছে, কি মোক্ষম প্যাচে ঘায়েল করতে চলেছে বোবা হীরক বরণকে। নিঝুম হয়ে হীরক বরণ তখন মেঝের পানে চেয়ে ভাবছিলেন বোধহয় ওর দুর্বেদ্য কথা। আর ভাবছিলাম, মোগল আমলে হলে এত প্রমাণ টমানের কেউ ধার ধারত না। হাতির তলায় ফেলে হীরক বরণের বুকের ওপরে হাতির একটা পা চালিয়ে দিলেই মুখ দিয়ে বেরিয়ে আসতো স্বীকারোক্তি। স্বপন তখন ফিনিশিং টাচ দিচ্ছে টেলিফোনে। কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতেই হয়। কথাটা যে কত বড় সত্যি স্বপনের ক্যাবদানিতে সেদিন বুঝলাম। হয়তো গোড়া থেকেই আজ করে রেখেছিল কোন লাইনে ল্যাং মারবে হীরক বরণকে, কিন্তু ইচ্ছা করেই বলেনি এতক্ষণ। হীরক বরণের হিরে চকচকে চেহারায় কালি না পড়া পর্যন্ত, মনোবল ভেঙে না যাওয়া পর্যন্ত চুপ করে থেকেছে। তারপর সময় বুঝে ঝেড়েছে তুরুপের তাস। রিয়াল ডিটেকটিভ একেই বলে। স্রেফ ঝোপ বুঝে কোপ মারা, বুদ্ধির খেলায় হারিয়ে দেওয়া, নাটক সৃষ্টি করে ক্লাইম্যাক্সে পৌঁছে অচম্বিত অতর্কিতে অপরাধের মন ভেঙে চুরমার করে দেওয়া। দেহে মনে আমিও তখন অবসন্ন, তাই অন্যমনস্কভাবে শুনছিলাম স্বপন বলছে, হ্যালো মিসিং স্কোয়াড। তারপর শুনলাম একটা চেহারার ডেসক্রিপশন বলে গেল। কিছুক্ষণ কান পেতে শুনল, সবশেষে রিসিভার নামিয়ে রেখে চেয়ার টেনে এসে বলল, যাও
লক আপ পাসটা লিখে ফেলি। লিখতে লিখতে মাথা নিচু করে বলল, বাদলবাবু, বেঙ্গল কেবিনে ওয়াইফকে বলে আসেননি দেখছি। ঘরের মধ্যে আমি আর হীরক বরণ ছাড়া বাদলবাবু বলে কেউ নেই। কিন্তু বাদলবাবু নামটা শুনে হীরক বরণের গায়ের উপরে যেন এক গামলা গরম জল ঢেলে দেওয়া হলো। তিরবির করে লাফিয়ে উঠে ছাইয়ের মতো ফ্যাকাশে বিবর্ণ মুখে চেয়ে রইলেন স্বপনের পানে। স্বপন লেখা থামিয়ে খুব সহজভাবে মুখ তুলে বলল, আসবার সময় বলে আসলেই পারতেন, ভাবনা চিন্তা হয়তো নাকি। হীরক বরণের মুখের চেহারা তখন আপনাকে বলে বোঝাতে পারবো না। ঠোঁটের পাশে চামড়া কাঁপছে তির তির করে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে বাইরে। মুখের কোথাও কোনো অনমনীয় দীপ্ত মনোভাবের তিলমাত্র ছায়া নেই। নক আউট করেছে স্বপন, মিডল উইকেট ডাউন। ঢোক গিলে স্বপনকে বললেন হীরক বরণ, স্যার, স্যার, একটু পাশের ঘরে আসবেন? উঠে দাঁড়িয়ে স্বপন বলল, চলুন। আমাকে চোখের ইঙ্গিতে বসতে বলে হীরক বরণকে নিয়ে পাশের ঘরে গেলেন। পরে শুনলাম কি হয়েছে সেখানে। শটান স্বপনের পা জড়িয়ে ধরে হীরক বরণ বলেছিল, আমি সব বলবো স্যার, দয়া করে হ্যান্ডকাপ লাগিয়ে বাড়ি নিয়ে যাবেন না, বন্ধুর মতো সঙ্গে চলুন, সব ফিরিয়ে দেবো, কিন্তু বাড়ির লোকের সামনে, পাড়াপড়শির সামনে হাত করা লাগাবেন না প্লিজ। নিজে থেকেই সব কবুল করে বললেন হীরক বরণ। বাদলবাবু এই ছদ্মনামটি এবং হ্যারিসন রোডের বেঙ্গল কেবিনের নাম শুনে হীরক বরণ ধরে নিয়েছিলেন স্বপন চৌধুরী সারাদিন এত কম কথা বলেছে সব জানে বলে, সুতরাং মান বাঁচাতে প্রাণ খুলে কথা বলাই ভালো। জিপে হীরক বরণকে বসালাম আমি আর স্বপন, কিন্তু সাবধানে থাকার আর দরকার ছিল না। হীরক বরণ তখন সব টাকা ফিরিয়ে দিয়ে ইজ্জত বাঁচাতে চান। নিজের পথ দেখিয়ে নিয়ে গেলেন হ্যারিসন রোডের বেঙ্গল কেবিনের হোটেলে। এটা একটা ফ্যামিলি হোটেল। আগে এগিয়ে দিলাম হীরক বরণকে। ম্যানেজার গোল কাউন্টারের সামনে বসে আলপিন দিয়ে দাঁত খুঁটছিলেন, যেন কাঠ কয়লা দিয়ে তৈরি একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের মূর্তি। কি বিরাট মুখ, তেমনি বিরাট চেহারা। হীরক বরণকে দেখেই আলপিন নামিয়ে হা হা করে উঠলেন। আচ্ছা বেআক্কেলের লোক তো মশাই আপনি! কোথায় ডুব দিয়েছিলেন? ওয়াইফকে তো বলে যাবেন। থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে। ছি ছি ছি! পেছন ফিরে আমাদের দিকে দেখে ক্লিষ্ট কণ্ঠে বললেন হীরক বরণ, ওরা কোথায়? কোথায় আবার? বাড়িতে। এই তো আজ সকালে কাঁদতে কাঁদতে বেলে ঘড়িয়া গেল। বলিহারি যায় আপনার আক্কেলকে। আমাদের গুডউইল পর্যন্ত টাইট করে ছেড়েছেন মশাই। আজ পর্যন্ত ওঙ্কার মাইতির হোটেলে পুলিশ ঢোকেনি কখনো। আপনার কি পায়? এই পর্যন্ত শুনেই অন্তরাল থেকে সামনে এসে দাঁড়ালাম আমি আর স্বপন। স্বপনের হাতে আইডেন্টিটি কার্ড। তৎক্ষণাৎ বাকি কথাটা কোত করে যেন গিলে নিয়ে চোখের নিমিষে হো হো করে হেসে বললেন ওঙ্কার মিত্তির, আশা হোক, আশা হোক। কি সৌভাগ্য! পেয়েছেন তাহলে বাদলবাবুকে? পেয়েছি। অল্প কথার মানুষ স্বপন বলল, হোটেলের রেজিস্টারটা বার করুন দেখি। কণ্ঠহাসি মিলিয়ে গেল ওঙ্কার মিত্তিরের চারকোল ফেস থেকে। বিনা বাক্য ব্যয়ে কাউন্টারের কোণ থেকে রেজিস্টার টেনে নিয়ে এগিয়ে দিল স্বপনের দিকে। খাতায় লেখা হীরক বরণ মুখার্জির আর এক নাম, বাদল ভৌমিক। এসেছেন সপরিবারে, স্ত্রী, 2 মেয়ে এবং ছেলেকে নিয়ে। আজ সকালেই তারা চোখের জল মুছতে মুছতে গেছেন বেলঘড়িয়ায়, হীরকবাবুর পৈতৃক ভিটেতে। মনে পড়ল হাওড়ার হোটেলের রেজিস্টারেও হীরক বরণ লিখেছেন বেলঘড়িয়ায় যাচ্ছি। এই একটি ব্যাপারে তিনি মিথ্যার আশ্রয় নেননি। বিপদের আশঙ্কা নেই যে নেননি, ভয় আসলে ওই নামটিকে নিয়ে। এই জন্যেই 2 হোটেলে লিখেছেন 2টি নাম। স্বপন বের করলো হীরক বরণের আরেকটি ফটোগ্রাফ। পেছনে ওঙ্কার মিত্তিরকে দিয়ে হোটেলের রাবার স্ট্যাম্প মারিয়ে সই করিয়ে নিল যে ফটো যার তিনি বাদল ভৌমিক নামে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত
বেঙ্গল কেবিনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। মিসিং স্কোয়াডে খবর দেওয়া হয়েছিল, রেডিওতে অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছিল। ঠিক এই অনুমানটিই করেছিল স্বপন, দ্য পুলিশ ডিটেকটিভ, যে কলকাতার বাইরে থেকে একবার হোটেলে উঠেছে, নিশ্চয়ই আর একবারও হোটেলে উঠবে। এই কদিন যদি একজন বোর্ডার উধাও হয়ে গিয়ে থাকে, মাথা বাঁচাবার জন্যে ম্যানেজার মিসিং স্কোয়াডে স্বর্ণপন্ন হবেই। সুতরাং সেই রাতেই জিপ হাঁকিয়ে গেলাম বেলঘড়িয়া। হীরক বরণের বাড়ি দেখে তো তাক লেগে গেল। ভালো কথা, রুটিন জেরার সময় হীরক বরণ বলেছিলেন তার বাবা নেই, বউ নেই, কেউ নেই। বউ যে আছে ওঙ্কার মিত্তিরের কাছে শুনে এসেছিলাম। বাড়িতে ঢুকে দেখলাম বাবাও আছেন, 70 বছরের বৃদ্ধ মানুষ। হীরক বরণ তার একমাত্র সন্তান, পুত্র গর্বে গর্বিত। আজকালকার বাজারে এমন একটা চাকরি ভাগ্যের ব্যাপার। হীরক বরণ বাড়িতে কম কথা বলে, ব্যক্তিত্ব রাখেন। এমনকি পিতৃদেবও অকারণে কথা বলেন না ছেলের সঙ্গে। মেয়ে ছেলে বউ মুখ তুলে কথা বলেন না তার সামনে। পাড়াপড়শি সম্মান করে। সবাই জানে তিনি কৃতী পুরুষ, জীবন সংগ্রামে বিজয়ী পুরুষ। আমরা কথা রেখেছিলাম, হ্যান্ডকাপ দিইনি, এমনকি বাপকেও সব কথা বলিনি সেই মুহূর্তে। কিন্তু অত রাতে পুলিশের জিপে ছেলেকে ওরকম আধমরা চেহারায় ফিরতে দেখে বুঝলেন অভাবনীয় কিছু ঘটেছে। তারপর যখন ছেলে শোবার ঘরে ঢুকে দেয়ালের সিন্দুক খুলে বার করলো থরে থরে সোজানো আনকোড়া সোনার গয়না, তখন আর কিছু বুঝতে বাকি রইল না। লিস্ট করলাম গয়নার। গয়নার সঙ্গেই ছিল ক্যাশ মেমো। দাম ফেলে যোগ করলাম, মোট 14,000। আর পাওয়া গেল খান কয়েক ফুলস্কেপ কাগজ, তাতে প্রায় 200 বার কুঞ্জবিহারী গড়াইয়ের নামটা সই করা। এই পর্যন্ত যখন এগিয়েছি, বাড়িতে তখন চাপা কন্যা শুরু হয়ে গেছে। বাড়ি শুদ্ধ লোক জানতো হীরক বরণ এত গয়না কিনছেন বিবাহযোগ্য 2 মেয়ের জন্যে। সেই মেয়ে দুটিও রাঙা চোখে কাঁদতে কাঁদতে এসে গায়ের 12 মাসের গয়না খুলতে আরম্ভ করলো, যাতে বাবা ছাড়া পায়। বছর 20-22 বয়স হবে মেয়ে দুটির, মার্জিত মুখশ্রী, কিন্তু ভয়ে উদ্বেগে উৎকণ্ঠায় মাথার ঠিক নেই। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একটার পর একটা চুড়ি খুলে নামিয়ে রাখলো স্বপনের পায়ের কাছে। পুলিশের কাজ করলেও আমরা মানুষ, ঘর সংসার আমরাও করি। ভেতরে বিচলিত হলেও অবিচলিত থাকতে হয় বাইরে। কিন্তু বাধা দিলেন হীরক বরণ নিজেই। বললেন, না, ও গয়না আমার টাকায় কেনা, 14,000-এর হিসাবেই গয়নায় দিলাম। বাকি 10,000? অনেক কষ্টে নিরস গলায় জিজ্ঞাসা করলাম আমি। তাও আছে, আসুন আমার সাথে। নিচে নেমে এলাম আমরা। বৃদ্ধ সুনীল বরণ, হীরক বরণের বাবা, হাত জড়িয়ে ধরলেন স্বপন আর আমার। কেলেঙ্কারি যেন না হয়। ওই তার একমাত্র ছেলে, সচ্চরিত্র, শিক্ষিত, দায়িত্ব সম্পন্ন। এত বড় ফ্যামিলি রয়েছে মাথার উপরে। হীরক আজ ফিরবে তো রাতে বাবা? কথা দিতে পারলাম না। চেপে উঠলাম হীরক বরণকে নিয়ে। তিনি একটা ঠিকানা দিলেন। জায়গাটা বেলঘড়িয়াতেই, এক অ্যাডভোকেটের বাড়ি। বললেন 10,000 টাকার জমি কিনবো ঠিক করেছিলাম। টাকা গচ্ছিত রেখেছিলাম অ্যাডভোকেটের কাছে। জমির দালালকে বলা ছিল সেরকম জমি পেলেই যেন দেখা হয় ওর সঙ্গে। অ্যাডভোকেটের নাম মুক্তারাম বাবু, প্রবীণ, বিচক্ষণ এবং হুঁশিয়ার। প্রথম কথাতেই প্রকাশ পেল তার চরিত্রের সদা সতর্ক বৈশিষ্ট্য। বেরিয়ে এলেন খালি গায়ে, ব্রাহ্মণ, চওড়া বুক, সাদা পৈতে, মুখে বুদ্ধির ছাপ। তীক্ষ্ণ চোখে দেখলেন আমাকে আর স্বপনকে। টাকা চাইলেন হীরকবাবু। মুক্তারাম আঙুলে পৈতে জড়াতে জড়াতে কঠোর গলায় বললেন, তার আগে বলুন, এরা কে? আমার বন্ধু। জমির খোঁজ পাওয়া গেছে, তাই আর কি। শুনেছি বাজ পাখির চোখে মানুষের চোখের থেকে 3 গুণ বেশি শক্তিশালী হয়। নিমেষের মধ্যে জ্বলজ্বল করে ওঠা মুক্তারাম বাবুর চোখে সেই শোন দৃষ্টিতেই প্রত্যক্ষ করলাম। হীরক বরণের কলজে পর্যন্ত এফোড় ওপর হয়ে গেল সেই চাহনিতে। ইস্পাতের ছুরির মতো ধারালো হাসি হেসে চিবিয়ে চিবিয়ে বললেন, এত রাতে এলেন টাকা নিতে, হ্যাঁ?
হীরক বাবু, আমি ক্রিমিনাল চড়িয়ে খাই, এত বোকা আমাকে ঠাওরাবেন না। এরা কোত্থেকে আসছে আমরা জানি না নাকি? আপনি 10,000 টাকা যে সোজা পথে পাননি, সেটা আজ করেছিলাম। ঝুট ঝামেলায় যেতে চাইনি বলেই প্রত্যেকটা নোটের পেছনে আপনাকে দিয়ে ইনিশিয়াল করিয়ে নিয়েছিলাম। নিন আপনার টাকা। সিন্দুক খুলে তৎক্ষণাৎ 10,000 টাকা বের করে দিলেন মুক্তরাম বাবু। প্রত্যেকটা নোটের পেছনে ছোট সই করে তারিখ দিয়েছিলেন হীরক বরণ। আমরা যেন আকাশের চাঁদ হাতে পেলাম। সই করা তারিখে দেওয়া নোটগুলি এখন হীরক বরণের বিরুদ্ধে অকাট্য প্রমাণ। লিকুইড কেসকে এক নিমিষে সলিড গ্রাউন্ডে দাঁড় করিয়ে দিল হুঁশিয়ারি দূরদর্শী মুক্তরাম বাবু। এখন হীরক বরণ বলতে পারবে না এই নোট আমি নিইনি। নাম্বারের নোটে ব্যাংকের হিসাবের সঙ্গেও মিলে যাবে। আর তা মিলেও গেল। সন্তোষজনকভাবে প্রমাণিত হয়ে গেল হীরক বরণ মুখার্জির কুকীর্তি। হীরক বরণকে নিয়ে যাওয়া হলো টিম্বার মার্চেন্ট কুঞ্জবিহারী গড়াইয়ের সামনে। কন্ট্রোলার অফ ওয়াগানসের অধঃপতনের কাহিনী শুনে ভদ্রলোক যেন মূর্ছা যাবেন। জীবনে তিনি এরকম একজন স্বনামধন্য অফিসারকে এত হীন কাজ করতে কখনো দেখেননি। হ্যাঁ, ঘুষ টুস অনেকেই নেন। হীরক বরণ মুখার্জি জীবনে এক কাগলা কারোর কাছ থেকে নেননি ঘুষ। ধার পর্যন্ত নিতেন না। অফিসে ব্যবসায়ী মহলে হীরক বরণ বলতে হীরের টুকরো বোঝাতো। সেই হীরক বরণ তার চেক বই থেকে চেক ছিঁড়ে নিয়েছে, একথা তিনি বিশ্বাস করবেন কি করে? মাস কয়েক আগে উনি এসেছিলেন গড়াই মশাইয়ের অফিসে। প্রায়ই আসতেন। কুঞ্জবিহারী বাবুও যেতেন। কন্ট্রোলার অফ ওয়াগানসকে খাতির করতে হয়, হাতে রাখতে হয়, যাতে ওয়াগান সহজে পাওয়া যেত। কাঠ চালান নইলে অসম্ভব এই ওয়াগানের আকালের দিনে, বিশেষ করে এই অঞ্চলে। কিন্তু হীরক বরণ পয়সা নেন না, তাই নতুন বছরের একটা ডায়েরি দিয়েছিলেন, দামি ডায়েরি। কাকে কটা ডায়েরি দেওয়া হলো সে হিসাব নিজের হাতে রাখতেন কুঞ্জবিহারী বাবু, যাতে সামনের বছর ডায়েরি দিয়ে আপ্যায়নে ভুল ত্রুটি না হয়। সেই খাতা বের করে দেখলেন নাম লেখা রয়েছে হীরক বরণ মুখার্জির। কিন্তু চেক দুখানা কিভাবে সরালেন হীরক বরণ? সেই পিয়ে ছোকরাকে কি টাকা খাইয়েছিলেন? এই প্রশ্নের উত্তর সত্যবাদী রূপে বিখ্যাত হীরক বরণ সত্যি কথাতেই বললেন। ডায়েরি হাতে নেওয়ার মুহূর্ত পর্যন্ত নাকি চুরির কোনো প্ল্যান তার মাথায় ছিল না। এসেছিলেন কাজের কথা বলতে, সে কথা হয়েছে। ডায়েরিও পেয়েছেন, নববর্ষের শুভেচ্ছাও হয়েছে নেওয়া। উঠে পড়লেই পারতেন, কিন্তু উঠলেন না। এদিকে খেতে যাওয়ার সময় হয়েছে কুঞ্জবিহারী গড়াইয়ের। হীরক বরণ মুখার্জিকে লাঞ্চের নেমন্ত্রণ করলেন তিনি। দুজনে একদিন ভালো মন্দ খেলে কি ক্ষতি তাতে? কিন্তু হীরক বরণ গেলেন না। উৎকোচ নির্লোভ বলেই যে হীরক বরণ যাবেন না এটা ভেবে নিলেন। তাহলে আপনি একটু বসুন, আমি যাবো আর আসবো, সাই দিলেন হীরকবাবু। ঘর ফাঁকা হতেই উঠে গিয়ে দেখলেন ড্রয়ারে চাবি দেওয়া নেই। স্বপন জিজ্ঞাসা করলেন, এই যে বললেন চেক চুরির কোনো প্ল্যান আপনার ছিল না, তাহলে ড্রয়ার দেখতে গেলেন কেন? হীরক বললেন, কি জানি কেন মনে হলো দেখি না কি আছে। প্রথমবার ড্রয়ারে পেলাম চেক বই। কি যে দুর্মতি হলো, তৎক্ষণাৎ সেখান থেকে দুটো চেক ছিঁড়ে নিলাম। কিছুক্ষণ পরেই ফিরে এলেন কুঞ্জবিহারী বাবু। চা খেয়ে অফিসে চলে এলাম। নেক্সট উইক কলকাতা গিয়ে তুললাম 24,000 টাকা। সবই তো হলো, কিন্তু মোটিভ কই? মোটিভ ছাড়া ক্রাইম সচরাচর হয় না। মোটিভ ছাড়া যারা ক্রাইম করে তারা বিকৃত মস্তিষ্ক, জ্যাক দ্য রিপারের মতো উন্মাদ। ক্লিপ্টোম্যানিয়াকরা যেমন চুরি করে আনন্দ পায়, তেমন আর কি। কিন্তু হীরক বরণ মুখার্জি সজ্জন, সুস্থ মস্তিষ্ক এবং জীবনে সুপ্রতিষ্ঠিত পুরুষ। তার অভাব নেই, লোভ নেই, তা সত্ত্বেও এত বড় অন্যায় কেন করলেন? কি আছে মোটিভ? এই কাহিনীর সবচেয়ে মর্মান্তিক অংশ এইটি, হীরক বরণ মুখার্জি বিবেকবান সজ্জন পুরুষ। তাই এই বিবেক দংশন সহ্য করতে না পেরে এক অন্যায়কে ঢাকতে আর এক অন্যায় করে বসলেন। ক্ষণিকের ভুলে পদস্খলন তার হয়েছিল। জীবনে কখনো পাপ করেননি বলেই একটি মাত্র পাপের অনুতাপে তিনি জ্বলে পড়ে যাচ্ছিলেন। তাই প্রায়শ্চিত্ত স্বরূপ আরেকটি পাপের পথে